আচ্ছা, ফুলেরা কিভাবে নিজেদের বংশ এগিয়ে নিয়ে যায়? যে আর্টিকেল আর নোটগুলো পাওয়া গেছে, সেগুলোতে সপুষ্পক উদ্ভিদের যৌন প্রজনন নিয়ে কিন্তু দারুণ কিছু বিষয় আছে। হ্যাঁ, ঠিক। আজ আমরা সেগুলোই একটু খুঁটিয়ে দেখব। ফুল থেকে ফল, তারপর বীজ, এই পুরো ব্যাপারটা, এর কৌশলগুলো বোঝার চেষ্টা করব। ঠিক। চলুন তাহলে একেবারে গোড়া থেকেই শুরু করা যাক, কেমন? হ্যাঁ, সেটাই ভালো। দেখুন, ফুলের প্রধান দুটো অংশ আছে যা এই প্রজননে কাজে লাগে। একটা হলো পুংকেশর, এটা পুরুষ অঙ্গ। আচ্ছা। আর অন্যটা হলো গর্ভকেশর, মানে স্ত্রী অঙ্গ। এই দুটো অংশেই তৈরি হয় জনন কোষ বা গ্যামেট। হ্যাঁ, আর এই গ্যামেট তৈরির প্রক্রিয়াগুলো তো বেশ জটিল, তাই না? ওই নোটগুলোতে যেমন পরাগরেণু তৈরির কথা ছিল। হ্যাঁ, পুরুষ গ্যামেট অর্থাৎ পরাগরেণু তৈরির যে প্রক্রিয়া তাকে বলে মাইক্রোস্পোরোজেনেসিস। মাইক্রোস্পোরোজেনেসিস। হ্যাঁ, আর মজার ব্যাপার কি জানেন? এই পরাগরেণুর বাইরের যে দেয়ালটা, মানে এক্সাইন, সেটা স্পোরোপোলেনিন বলে একটা অসাধারণ জৈব পদার্থ দিয়ে তৈরি, যার হাজার, এমনকি লক্ষ লক্ষ বছর পরেও জীবাশ্ম হিসেবে টিকে থাকতে পারে। বলেন কি? জীবাশ্ম পাওয়া যায়? দারুণ তো। হ্যাঁ, আর বিজ্ঞানীরা এটার সাহায্যেই কিন্তু পুরনো দিনের জলবায়ু, পরিবেশ কেমন ছিল সেসব বুঝতে পারেন। বাহ! আচ্ছা, আর স্ত্রী গ্যামেট? মানে ভ্রূণস্থলী? ওটা তৈরি হয় ডিম্বকের ভেতরে। প্রক্রিয়াটার নাম মেগাস্পোরোজেনেসিস। এর ফলে তৈরি হয় এমব্রায়োস্যাক বা ভ্রূণস্থলী, যা আসলে স্ত্রী গ্যামেটোফাইট। বেশ। তাহলে পরাগরেণু তৈরি হলো, ভ্রূণস্থলীও তৈরি হলো। এরপর পরাগরেণুকে তো স্ত্রী অঙ্গ পর্যন্ত পৌঁছাতে হবে। একদম। এই পৌঁছানোটাকেই আমরা বলি পরাগযোগ বা পলিনেশন। পলিনেশন। হুম, কিছু ফুল আছে যারা নিজের পরাগরেণু নিজেই ব্যবহার করে নেয়। এটাকে বলে স্বপরাগযোগ বা অটোগ্যামি। আচ্ছা। আবার কেউ কেউ, ধরুন, একই গাছের অন্য ফুলে বা একেবারে অন্য একটা গাছের ফুলে পরাগরেণু পাঠায়, মানে ইতর পরাগযোগ। আর এই পাঠানোর জন্য তো বাহকও লাগে নিশ্চয়ই। ঠিক তাই। বাহক লাগে। বাতাস হতে পারে, জল হতে পারে, আবার কোনো প্রাণীও হতে পারে। বিশেষ করে পোকামাকড় খুব গুরুত্বপূর্ণ বাহক। হ্যাঁ, হ্যাঁ। পোকামাকড়কে টানার জন্য ফুলগুলো যে কত রকম কৌশল করে, ওই নোটগুলোতে ছিল উজ্জ্বল রং, মিষ্টি গন্ধ, মধু। ঠিক, কত আয়োজন। ওই ইউকা মথ আর ইউকা গাছের গল্পটার কথা ভাবুন। ওহ, হ্যাঁ, ওটা তো অসাধারণ। মানে একে অপরকে ছাড়া ওদের জীবনচক্রই পুরো হয় না। একদম। মথ তার ডিম পাড়ার জন্য একটা নিরাপদ জায়গা পায় ফুলের ভেতরে, আর বিনিময়ে ফুলটার পরাগযোগটা নিশ্চিত করে দেয়। প্রকৃতির কি দারুণ বোঝাপড়া, তাই না? সত্যি তাই। আচ্ছা, পরাগরেণু তো পৌঁছালো গর্ভমুণ্ডে। তারপর? তারপর শুরু হয় আসল পরীক্ষা। গর্ভকেশর তখন চিনে নেয় যে পরাগরেণুটা এসে পড়েছে সেটা ঠিকঠাক কিনা। চিনে নেয়? কিভাবে? এটা অনেকটা তালা চাবির মতো ব্যাপার। সঠিক চাবি, অর্থাৎ পরাগরেণু হলেই কেবল তালা, মানে গর্ভকেশর, খুলবে। এই চেনার প্রক্রিয়াটা মূলত রাসায়নিক সংকেতের আদান-প্রদান। বেশ জটিল একটা কেমিস্ট্রি। বাহ! দারুণ তো। তারপর? যদি চিনে নেয়? তখন পরাগরেণু অঙ্কুরিত হয়। একটা নলের মতো গঠন, যাকে পরাগনালী বলে, সেটা তৈরি করে ডিম্বকের দিকে এগিয়ে যায়। আচ্ছা। আর এরপর ঘটে সপুষ্পক উদ্ভিদের একটা একেবারে ইউনিক, অনন্য ঘটনা, দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন। নিষেক? মানে দুটো নিষেক একসাথে? এটা তো বেশ অদ্ভুত লাগছে শুনতে। হ্যাঁ, দুটো নিষেকই ঘটে। দুটো পুংগ্যামেট ওই পরাগনালী দিয়ে ভ্রূণস্থলিতে ঢোকে। তার মধ্যে একটা মিলিত হয় ডিম্বাণুর সাথে, তৈরি করে জাইগট। যেটা থেকে পরে ভ্রূণ হবে। ঠিক। আর অন্য যে পুংগ্যামেটটা, সেটা ভ্রূণস্থলীর কেন্দ্রে থাকা দুটো নিউক্লিয়াসের সাথে মিলিত হয়, তৈরি করে একটা বিশেষ কোষ, যার নাম প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস বা পিইএন। পেন। আচ্ছা। হ্যাঁ, পিইএন। এই পিইএন থেকেই পরে তৈরি হয় শস্য বা এন্ডোস্পার্ম, মানে ভবিষ্যৎ ভ্রূণের খাবার। যেহেতু দুটো নিষেক ঘটছে, একটা সিনগ্যামি, জাইগোট তৈরি, আর একটা ত্রিমিলন, শস্য নিউক্লিয়াস তৈরি, তাই এর নাম দ্বিনিষেক। তার মানে একটা নিষেকে তৈরি হচ্ছে শিশু উদ্ভিদ বা ভ্রূণ, আর অন্যটায় তার খাবার, মানে শস্য। ওয়াও! কি দারুণ ব্যবস্থা! ঠিক ধরেছেন।
এই যেমন ধরুন ডাবের জল, ওটা আসলে কি? ওটা হলো মুক্ত নিউক্লিয় শস্য, ভ্রূণের জন্য তরল খাবার। অহ, তাই বুঝি। হ্যাঁ, আর নারকেলের ভেতরের যে সাদা শাঁসটা, ওটা হলো কোষীয় শস্য। এই শস্যের পুষ্টিতেই কিন্তু জাইগোটটা বিভাজিত হয়ে ধীরে ধীরে ভ্রূণে পরিণত হয়। আর ডিম্বকটা, নিষিক্ত ডিম্বকটার কি হয়? ওটাই কি শেষে বীজ হয়? একদম, নিষিক্ত ডিম্বকটাই বাইরের দিকে একটা শক্ত আবরণ তৈরি করে বীজে রূপান্তরিত হয়। আচ্ছা। আর অনেক বীজ কিন্তু সাল মানে বছরের পর বছর সুপ্ত অবস্থায় থাকতে পারে। এটা তাদের টিকে থাকার একটা অসাধারণ কৌশল। সুপ্ত অবস্থা মানে ঘুমিয়ে থাকা? হ্যাঁ, অনেকটা তাই। ভাবুন, আর্কটিক অঞ্চলে 10,000 বছরের পুরনো লুপিনাস আর্কটিকাসের বীজ পাওয়া গেছে। 10,000 বছর? হ্যাঁ, আর সেই বীজ থেকেও কিন্তু চারা গজিয়েছে। আবার ধরুন, মৃত সাগরের কাছে পাওয়া গেছে প্রায় 2000 বছরের পুরনো খেজুরের বীজ, যা থেকেও গাছ হয়েছে। সত্যি অবিশ্বাস্য। প্রকৃতিতে কত রহস্য। আচ্ছা, তাহলে ফলটা কিভাবে তৈরি হয়? সাধারণত ফুলের যে ডিম্বাশয় বা ওভারি থাকে, সেটাই পরিবর্তিত হয়ে ফল তৈরি করে। ফলের যে দেয়াল, তাকে বলে পেরিকার্প। আচ্ছা। বেশিরভাগ ফল এভাবেই ডিম্বাশয় থেকে হয়, যেমন আম, জাম। তবে কিছু ক্ষেত্রে ফুলের অন্য অংশও কিন্তু ফল তৈরিতে সাহায্য করে, যেমন ধরুন আপেল। আপেল? হ্যাঁ, আপেলের যে মাংসল অংশটা আমরা খাই, ওটা আসলে পুষ্পাক্ষ বা থ্যালামাস থেকে তৈরি, ডিম্বাশয় থেকে নয়। তাই আপেলকে বলে অপ্রকৃত ফল বা ফলস ফ্রুট। ও, ইন্টারেস্টিং। আবার কিছু ফল আছে, যেমন কলা, যা নিষেক ছাড়াই তৈরি হয়। এগুলোকে বলে পার্থেনোকার্পিক ফল। আর তাই এদের সাধারণত বীজ থাকে না। ঠিক ঠিক, কলায় তো বীজ দেখাই যায় না। আচ্ছা, ওই নোটগুলোতে অ্যাপোমিক্সিস আর পলিএমব্রয়নির কথাও যেন ছিল। ওইগুলো কি জিনিস? হ্যাঁ, অ্যাপোমিক্সিস হলো আরেকটা মজার ব্যাপার। কিছু উদ্ভিদ আছে যারা নিষেক ছাড়াই বীজ তৈরি করতে পারে। নিষেক ছাড়াই বীজ কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা আসলে এক ধরনের অযৌন জনন, কিন্তু বীজের মাধ্যমে হয়। মানে মা গাছের হুবহু ক্লোন তৈরি হয় বীজের ভেতর। ঘাস বা অ্যাস্টেরেসি পরিবারে, মানে সূর্যমুখী যাদের সদস্য, তাদের মধ্যে এটা দেখা যায়। এর সুবিধা কি? কৃষিক্ষেত্রে এর বিরাট গুরুত্ব আছে। ধরুন, একটা খুব ভালো হাইব্রিড বা সংকর জাত তৈরি করা হলো। সেই জাতের বৈশিষ্ট্যগুলো যদি ধরে রাখতে হয়, তাহলে অ্যাপোমেক্সিস খুব কাজের, কারণ প্রতিবার একই রকম গাছ পাওয়া যাবে। বাহ, দারুণ তো। প্রকৃতির নিয়ম ভাঙার মতো ব্যাপার। আর পলিএমব্রায়োনি? পলিএমব্রায়োনি মানে হলো একটাই বীজের মধ্যে একাধিক ভ্রূণ থাকা। একটা বীজে অনেকগুলো ভ্রূণ? হ্যাঁ, যেমন লেবু জাতীয় ফলের বীজে এমনটা প্রায়ই দেখা যায়। ডিম্বাণু ছাড়াও ডিম্বকের অন্য কোনো কোষ থেকেও ভ্রূণ তৈরি হয়ে যেতে পারে। তাহলে পুরো ব্যাপারটা যদি দেখি, একটা ফুল থেকে ফল আর বীজ হবার যে যাত্রা, সেটা তো নানান আশ্চর্য ঘটনায় ভরা। একদম। সঠিক সঙ্গী চেনা, তারপর নিষেক, সন্তানের জন্য খাবার তৈরি করা, বীজের দীর্ঘ জীবন, এমনকি নিষেক ছাড়াই বংশবৃদ্ধি। হ্যাঁ, পুরো প্রক্রিয়াটাই খুব নিখুঁত আর দারুণভাবে সমন্বিত। হুম। শেষ করার আগে একটা জিনিস ভাবার জন্য রেখে যাই। একটা ছোট্ট ডুমুর বা ওই জাতীয় ফিকাস গাছের বীজ কত ছোট। হ্যাঁ, খুবই ছোট। সেইটুকু বীজ থেকে কিভাবে একটা বিশাল মহিরুহ জন্মায়, আর সেই গাছটা তার জীবনকালে আবার লক্ষ লক্ষ নতুন বীজ তৈরি করে। ভাবুন, একটা ক্ষুদ্র কণা থেকে বছরের পর বছর ধরে এত বিপুল পরিমাণ জৈববস্তু বা বায়োমাস তৈরি হওয়ার ক্ষমতা। প্রকৃতির এই সৃষ্টি সত্যিই বিস্ময়কর, তাই না? সত্যি, এটা নিয়ে ভাবলে অবাক হতে হয়।